আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেক্টর অধ্যায়ের লেকচার 6-এ। তো আজকে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথম টপিক হচ্ছে লন রোলারের গতি। খেয়াল করো, লন রোলার কী জিনিস। তোমরা রাস্তার মধ্যে রোলার ট্রাক দেখছো নিশ্চয়ই, তাই না? রাস্তা বানানোর পরে পিচ সোজা করে, একটা সমান চাকা দিয়ে, এটাকে বলে রোলার ট্রাক। আবার অনেক সময় ক্রিকেট খেলার সময় যখন টি ব্রেক দেয়, ক্রিকেট খেলায় যখন টি ব্রেক দেয়, চাপানের বিরতি দেয়, তখন দেখবা পিচ সমান করে ছোট্ট একটা রোলার নিয়ে ড্রামের মতন একটা দেখতে, এরকম এটাকে ঠেলে নিয়ে যায় অথবা টেনে নিয়ে যায়। ওই লন রোলারকে যদি আমি সাইড থেকে দেখি, দেখো তো একটা ড্রামের মতো চাকা আর কি, যে চাকাটার সমান, চারপাশে সমান। এমনি গাড়ির চাকা তো বিট থাকে, তাই না, উঁচু নিচু থাকে, কিন্তু রোলার যেটা, এই লন রোলার, এটার চাকাটা একেবারে সমান থাকে, রোলারটা সমান থাকে। তো যাই হোক, আমাদের এই লন রোলার, এটার গতি বিশ্লেষণ করব আমরা। তো ধরো এটা একটা লন রোলার বা রোলারের চাকা, এটা আমরা সাইড থেকে দেখতেছি, এটা দেখতে এরকম। এই লন রোলারটা আমরা যদি একবার ঠেলে নিয়ে যাই, ধরো এই রোলারটা আমি এদিকে ঠেলে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ঠেলে নিয়ে গেলে, একবার ঠেলে নিয়ে গেলে এটার গতি বিশ্লেষণ করব আমরা। আবার এটা হচ্ছে টেনে নিয়ে গেলে গতি বিশ্লেষণ করব। ওকে, তাহলে লন রোলারের গতি আমরা একবার ঠেলে নিয়ে যাওয়ার সময় গতি বিশ্লেষণ করব, আর একবার টেনে নিয়ে যাওয়ার সময়। মনে করো এই রোলারটাকে আমি এইদিকে ঠেলে নিয়ে যাচ্ছি, এইদিকে এরকম ধাক্কা দিচ্ছি, আর এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আর এটাকে টেনে নিয়ে যাচ্ছি এরকম, ওই দিকে অগ্রসর হচ্ছে, তাই না? ওকে, অথবা এটাকে টেনে ওই দিকে নিয়ে যাচ্ছি আর কি, এইদিকে টেনে নিয়ে যাচ্ছি, এইদিকে গতিশীল হচ্ছে। তো এটা হচ্ছে রাস্তার উপর এটাকে একবার ঠেলে নিয়ে যাচ্ছি আর একবার টেনে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো তো, এই বল যে ঠেলে নিয়ে যাচ্ছে, এই বলটা কি এরকম কর্ণ বরাবর কাজ করবে? এই বল নিশ্চয়ই যে এই দিকে কাজ করবে, তাই না? এই বলটা এই দিকে কাজ করবে, তাহলে এই দিকে এটার দুটো উপাংশ হবে। এই বলটা যদি এই দিকে কাজ করে, এই বলের দুটো উপাংশ হবে। একটা উপাংশ হচ্ছে এই দিকে, একটা উপাংশ হচ্ছে এই দিকে, আরেকটা উপাংশ নিচের দিকে, আর এই বলটাকে যদি আমরা টেনে নিয়ে যাই, তাহলে এটার একটা উপাংশ হবে এই দিকে, আরেকটা উপাংশ উপরের দিকে। খেয়াল করো, তাহলে এটাকে যদি আমরা এই কোণে ঢেলে নিয়ে যাই, তাহলে আমরা অলরেডি ভেক্টরের উপাংশ সূত্রে পড়ছি যে কোনো একটা ভেক্টর যেই দিকে ক্রিয়াশীল হয়, ওই দিকে কাজ করে কজ উপাংশ, তাই না, এফ কস থিটা। আর যেই দিকে থিটা থাকে না, ওই দিকে কি এফ সাইন থিটা। তাহলে এই বলটা নিশ্চয়ই এই দিকে উপাংশটা হবে এফ কস থিটা, আর এই দিকে উপাংশ হবে এফ সাইন থিটা। আর এটার ক্ষেত্রে খেয়াল করো, এটাকে এফ বলে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে এইদিকে যদি থিটা হয়, এদিকে হবে এফ কস থিটা, এদিকে হচ্ছে এফ সাইন থিটা। তার মানে দেখো তো, দুইটা ক্ষেত্রেই আমাদের এফ কস থিটা, এটার সাহায্যে কিন্তু এই ভেক্টরটা গতিশীল হচ্ছে, মানে লন রোলার গতিশীল হচ্ছে। এই বলের সাহায্যে কিন্তু সামনে যাচ্ছে, এই এফ কস থিটা বলের সাহায্যে কিন্তু সামনে যাচ্ছে। আমি এইদিকে টানতেছি, কিন্তু এটা গতিশীল হচ্ছে কি এফ কস থিটার সাহায্যে। আবার আমি এইদিকে ঠেলতেছি, এটাও গতিশীল হচ্ছে এফ কস থিটার সাহায্যে। আর এটার ওজন বল খেয়াল করো, দুইটারই ওজন বল W=mg, এটা নিচের দিকে কাজ করে। এইটার ওজন বল কি হয় বলো তো, নিচের দিকে কাজ করে। তাহলে দেখো তো, এইটার যদি আমরা মোট ওজন বিশ্লেষণ করি, এইটার মোট ওজন কত হবে? W প্লাস এফ সাইন থিটা, তাই না? W প্লাস এফ সাইন থিটা, অর্থাৎ ওজন বল আর এফ সাইন থিটা একই দিকে ক্রিয়াশীল, তাই দুইটা যোগ হবে। আর এটার বেলায় খেয়াল করো, ওজন বল আর এফ সাইন থিটা কি বিপরীত দিকে ক্রিয়াশীল, তাই এইটার বেলায় মোট ওজন কি হবে? দুইটা মাইনাস হবে, যেহেতু বিপরীত দিকে, এটা হবে W মাইনাস এফ সাইন থিটা। তাহলে মোট কথা হচ্ছে, আমরা লন রোলার এটাকে যদি ঠেলে নিয়ে যাই বা টেনে নিয়ে যাই, এটা গতিশীল হয় এফ কস থিটার সাপেক্ষে, এফ কস থিটার সাহায্যে। তুমি যদি এই পাশে থিটা দাও, তখন এইদিকে এফ কস থিটা হবে, ওইদিকে এফ সাইন থিটা হবে। তো যাই হোক, আমরা এইদিকে থিটা ধরছি, ওইদিকে এফ কস থিটার
সাহায্যে গতিশীল হবে। আর এটার ওজন ঠেলে নিয়ে যাওয়ার সময় ওজন বেড়ে যাবে, টেনে নিয়ে যাওয়ার সময় ওজন কমে যাবে। তাহলে আমরা বলতে পারি না যে লন রোলার ঠেলে নিয়ে যাওয়ার চাইতে কি টেনে নিয়ে যাওয়া সহজ। এখান থেকে অনুধাবন আসতে পারে, লন রোলার ঠেলে নিয়ে যাওয়ার চাইতে টেনে নিয়ে যাওয়া সহজ। কেন ব্যাখ্যা করো, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা একটু সুন্দর করে নোট করে রাখো। আর এখানে আমরা একটু লিখে রাখি যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা মনে থাকে যেন, কারণ ঠেলে নিয়ে যাওয়ার সময় মোট ওজন বেড়ে যায়, তাই না? ওকে, আমরা পরের টপিকে যাই। পাখি উড়া, খেয়াল করো, পাখি উড়া। একটা পাখি, ধরো এখানে একটা পাখি আছে, এই পাখিটা যখন আকাশে উড়ে, পাখির দুইটা ডানা, এইদিকে একটা ডানা এইদিকে একটা ডানা, তাই না? দুইটা ডানা দুই দিকে হচ্ছে বাতাসে বল প্রয়োগ করে। এটা ধরো রাইট, এটা হচ্ছে রাইট ডানা, আর এটা হচ্ছে লেফট উইং, বাম পাশের ডানা, বোঝা গেছে? এই দুইটা হচ্ছে বাতাসের মধ্যে বল প্রয়োগ করে। আর বাতাস তাকে কী দেয়? প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে রাইট উইং বা রাইট ডানা, এটা হচ্ছে লেফট উইং বা লেফট ডানা। খেয়াল করো, এই দুইটা বল তাকে কী দেয়? প্রতিক্রিয়া বল দেয়। অর্থাৎ এই পাখিকে এই দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়, এই যে এই দিকে সে যে বল দেয়, বাতাসের মধ্যে বল দেয়, এই বল তাকে প্রতিক্রিয়া বল ফেরত দেয়। তাহলে এইটা কি বলো তো? এফ অফ আর, মানে রাইট উইংয়ের প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। একইভাবে এই যে লেফট উইং যেটা আছে, এটা কি এইদিকে বল দেয়, লেফট উইংয়ের প্রতিক্রিয়া বল হচ্ছে এটা এফ এল, প্রতিক্রিয়া বল। তাহলে দেখো তো, ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে আমরা দেখছি যে কোনো একটা বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়াশীল হলে লব্ধি কোন দিকে হয়? মাঝামাঝি। তাহলে এই দুইটা বলের লব্ধি নিশ্চয়ই কোন দিকে হবে? মাঝামাঝি। তাহলে এই দিক বরাবর পাখি গতিশীল হয়, এই দিক বরাবর পাখি গতিশীল হয়। এটা হচ্ছে লব্ধি বল, এই লব্ধি বলের দিকেই পাখি গতিশীল হয়। এটা হচ্ছে আলফা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখন কথা হচ্ছে, দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে লব্ধি মাঝখান দিয়ে হবে। আর যদি পাখি রাইট উইংয়ের মধ্যে, ডান পাশের ডানার মধ্যে বেশি বল দেয়, তাহলে প্রতিক্রিয়া বলটাও কি বেশি পাবে। তখন দেখো তো, এই বলটা যদি বেশি হয়, এটা কম হয়, তখন লব্ধি কী হবে? কিছুটা ওই দিকে সরে যাবে। তার মানে পাখি যদি বাম পাশে যেতে চায়, তাহলে সে কি ডান পাশের ডানার মধ্যে বেশি বল দিবে। ডান পাশের ডানার মধ্যে বেশি বল দিলে প্রতিক্রিয়া বলটা ওইদিকে বেশি হয়, তখন লব্ধি কি ওইদিকে সরে যায়। তাহলে পাখি বাম দিকে বাঁক নিতে চাইলে সে ডান দিকে কি করবে? বেশি বল প্রয়োগ করবে। এখানে একটু নোট লিখে রাখো। পাখি উড়ার সময় রাইট যেটা রাইট বা ডান পাশের ডানায় বেশি বল প্রয়োগ করলে লব্ধি বাম দিকে সরে যায়, তাই না? লব্ধি বাম দিকে সরে যায়, ফলে কি বাম দিকে গতিশীল হবে। তারপর দেখো, পাখি ওড়ার সময় যদি লেফট ডানায় বা বাম ডানায় বেশি বল প্রয়োগ করে, সেক্ষেত্রে লব্ধি রাইট বা ডান দিকে সরে যায়, তাই না? ওকে, এটা একটু খেয়াল রাখবা, আমাদের উদ্দীপক আসতে পারে, সৃজনশীল সলভ করার সময় কাজে লাগতে পারে। তারপর দেখো, নৌকার গুণটানা কি জিনিস খেয়াল করো। একটা নৌকার মধ্যে যে একটা রশি থাকে, যে রশির সাহায্যে নৌকা টেনে নিয়ে যাওয়া হয়, এটাকে গুণ বলে। কোনো একটা নৌকা, মনে করো এটা নদী,
নদীর মাঝখানে কোনো এক জায়গায় নৌকা আছে, এই জায়গায় নৌকা আছে, এই জায়গায় নৌকা আছে, ঠিক আছে? এই নৌকাটাকে একটা রশির সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়। যে রশির সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয় এটাকে গুণ বলে। মনে করো মাঝি এই রশির সাহায্যে নৌকাটাকে টেনে নিয়ে যাবে, এটাকে বলে নৌকার গুণ। আর নৌকার পালতোলা নৌকা অথবা যে কোনো নৌকার নিচে এরকম একটা শক্ত কাঠের ফ্রেম থাকে, বৈঠা না, কিন্তু বৈঠার চাইতে অনেক বড়। নৌকা, লঞ্চ, স্টিমার এগুলোর মধ্যে শক্ত কাঠের ফ্রেম থাকে, যেটা ঘুরায় ঘুরায় দিক নির্ণয় করা হয়, এটাকে বলে নৌকার হাল। যদি তুমি বুঝে না থাকো, নৌকার হাল কখনো না দেখে থাকো, ইউটিউবে সার্চ দিয়ে থাকবো অথবা গুগলে সার্চ করবা নৌকার হাল। তো যাই হোক, তো আমি এই রশির সাহায্যে নৌকাকে টানতেছি, এটাই হচ্ছে নৌকার গুণ। গুণ টানা বলতে আসলে রশিকে বোঝাচ্ছি। তো এটাকে যদি আমি এফ বলে টানি, খেয়াল করো, এটাকে মনে করো এফ বলে টানতেছি, তাহলে এই এফ বলটার দুইটা উপাংশ তৈরি হবে। এইদিকে যদি থিটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা, আর এই দিকে যদি থিটা হয় তাহলে এইদিকে থিটা নাই, তাহলে এটা কি হবে বলো তো, এফ সাইন থিটা। এখন এই যে একটু আগে বললাম যে নৌকার এরকম এইখানে একটা শক্ত কাঠের ফ্রেম থাকে, এটাকে বলে নৌকার হাল। তো নিচে যে শক্ত কাঠের ফ্রেম হাল, এইটা ঘুরায় ঘুরে দিক নির্ণয় করা হয়। এই শক্ত কাঠের হাল, মনে করো এটা শক্ত কাঠের হাল, আমি এইদিকে যাচ্ছিলাম, নৌকার নিচে আছে আর কি, এটা নিচে হেড করা থাকে। এটা যদি এইরকম সামনাসামনি করে রাখি তাহলে তো এইদিকে পানিকে বাধা দিবে, তাহলে এইদিকে যেতে পারবো না। আর যদি ওই দিকে থাকে তাহলে ওই দিকে পানিকে বাধা দিবে, ওই দিকে যেতে পারবো না। তাহলে দেখো, এই আমি নৌকাটাকে অ্যাপ বলে টানতেছি, বা নৌকার মাঝি নৌকাকে অ্যাপ বলে টানতেছে গুণের সাহায্যে। দুইটা উপাংশ তৈরি হয়েছে, এফ কস থিটা আর একটা কি এফ সাইন থিটা। এখন যদি নৌকার হাল এফ সাইন থিটার দিকে থাকে, এফ সাইন থিটার দিকে যদি নৌকার হাল সেট করা থাকে, তাহলে নৌকার হাল এফ সাইন থিটাকে ভ্যানিশ করে দেয়। অর্থাৎ এই উপাংশের দিকে নৌকা গতিশীল হতে পারে না। তাহলে নৌকা গতিশীল হবে কোন দিকে, এফ কস থিটার দিকে। বোঝা গেছে? তাহলে দেখো, নৌকার গুণ টানার সময় নৌকার হাল দ্বারা যদি আমরা এফ সাইন থিটাকে ভ্যানিশ করে ফেলতে পারি, এটাকে যদি ভ্যানিশ করে ফেলতে পারি, তখন কি এটা এই বলে গতিশীল হবে, তাই না? মানে সামনে দিয়ে গতিশীল হবে। অর্থাৎ তুমি টানতেছো কোনাকুনি, কিন্তু যাবে কি সামনে। তুমি যদি নৌকাটাকে সামনে সোজাসুজি নিতে চাও তাহলে নদীর মধ্যে নামা লাগবে, তারপর টানা লাগবে। কিন্তু আমরা টানতেছি কোনাকুনি, দুইটা উপাংশ তৈরি হয়েছে, একটাকে নষ্ট করে ফেলছি, তাহলে নৌকা ওই উপাংশের সাহায্যে সোজাসুজি গতিশীল হবে। এটাই হচ্ছে নৌকার গুণ টানার ট্রিক্স আর কি। তো দেখো, নৌকার গুণ টানার সময় নৌকার হাল দ্বারা এফ সাইন থিটা উপাংশ নিষ্ক্রিয় করা হলে, এটা যদি আমরা নিষ্ক্রিয় করে ফেলি, ভ্যানিশ করে ফেলি, এটাকে নষ্ট করে ফেলি, নৌকাটি এফ কস থিটা উপাংশের সাহায্যে সোজা সামনের দিকে গতিশীল হয়। এই উপাংশের সাহায্যে সোজা সামনের দিকে গতিশীল হবে। এটা মনে রাখতে হবে। ওকে, এরপর খেয়াল করো আমরা এখান থেকে কী কী অনুধাবন আসতে পারে একটু দেখি। আমরা যে কয়টা টপিক পড়লাম গত ক্লাসে এবং আজকের ক্লাসে মিলে, এখানে কী কী অনুধাবন আসতে পারে দেখো একটু। দেখো, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন ব্যাখ্যা করো। লম্বাংশের সাহায্যে আমরা ভেক্টর রাশির যোজন, এই টপিকটা পড়ছি, তাই না? লাস্ট ক্লাসের আগের ক্লাস, এটা একটু দেখবা ভিডিও। নৌকার গুণ টানার ক্ষেত্রে বৈঠার প্রয়োজনীয়তা কী? ওই যে একটু আগে হাল যে কাজটা করে, বৈঠা হয়ে কী কাজ করে, মানে বৈঠা কী করে, একটা উপাংশকে নষ্ট করে দেয়। তারপর দেখো, একটি ভেক্টর রাশির লম্বাংশ বিভাজন ব্যাখ্যা করো। একটা ভেক্টর রাশি, তার আমরা এরকম উপাংশ সূত্র শিখছি না, এটার সাহায্যে এরকম যে কোনো একটা ভেক্টর মনে করো আর, এদিকে আর কস থিটা, এদিকে আর সাইন থিটা, এই যে দুইটা উপাংশ, লম্ব বরাবর দুইটা উপাংশ, এদেরকে লম্বাংশ বলা হয়। তো আমরা লম্বাংশ ব্যাখ্যা করে দিব এরকম। তারপর দেখো, গুণ টানার ক্ষেত্রে নৌকা সামনের দিকে কীভাবে এগিয়ে চলে, এই যে মাত্র ব্যাখ্যা করলাম। গুণ টানার সময় আমরা কোনাকুনি এফ বলে টানি, একটা উপাংশ ভ্যানিশ হয়ে যায়, আরেকটা বলের সাহায্যে সামনে যায়।
বাতাসের প্রবাহের দিকে দৌড়ালে বাতাসের বেগ কম মনে হয় কেন? ওই যে আপেক্ষিক বেগ, এই যে কম মনে হয় কেন? আপেক্ষিক বেগ। দেখো মনে করো এইদিকে বাতাস বইতেছে আর এইদিকে তুমি দৌড়াচ্ছ, এইদিকে যদি দৌড়াও, একই দিকে দৌড়াও, তো তুমি যদি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াও আর বাতাসের বেগ যদি এরকম 8 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে তোমার সাপেক্ষে বাতাসের বেগ কত মনে হবে? 3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমার সাপেক্ষে বাতাসের বেগটা হবে তখন আপেক্ষিক বেগ। এটা তোমার সাপেক্ষে বাতাসের বেগ কত মনে হবে? 3 মিটার পার সেকেন্ড। এই জন্য মূলত কম মনে হয়। আচ্ছা, তারপর দেখো নৌকার গুণ টানার সময় দড়ির দূরত্ব যত বেশি হয় নৌকা তত বেশি দ্রুত চলে কেন? এটা একটু খেয়াল করো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এই যে আমরা যদি দড়ি আর একটু লম্বা দেই, তাহলে দেখো তো এইখানে দড়ি আর একটু লম্বা থাকলে কি হবে? একটু বেশি, মানে এটা এরকম লম্বা হয়ে যাবে, তখন এই কোণের মান কি কমে যাবে না? কোণের মান কমে যাবে, তখন এফ কস থিটা, এই কস থিটাটা আরও ছোটো হয়ে যাবে। কস হচ্ছে এমন একটা ফাংশন যার মান যত ছোট হয়, কজের মান যত ছোট হয়, টোটাল রেজাল্ট তত বড় হয়। যেমন কস 0 ডিগ্রির মান সবচেয়ে বড় 1, তাই না? কস 20 ডিগ্রির মান অপেক্ষা কস 30 ডিগ্রি মান কিন্তু ছোট। তার মানে কস ফাংশনের বেলায় থিটার মান যত ছোট হয় তত এফ কস থিটা বড় হবে এবং আমরা বেশি বলে এটা সামনে যাবে। অর্থাৎ এই দড়ি বা গুণ যত লম্বা হবে আমাদের জন্য থিটা তত ছোট হবে আর তত বেশি বলে সামনের দিকে এগিয়ে যাবে। পাখি আকাশে কিভাবে উড়ে? ওই যে পাখি ওরা একটু আগে ব্যাখ্যা করছি, এটা একটু ব্যাখ্যা দিয়ে দিবা। নৌকার গুণ টানার ক্ষেত্রে রশি লম্বা রাখা হয় কেন? রশি লম্বা হইলে এফ কস থিটা বেড়ে যায়, তাই না? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন? ব্যাখ্যা করো। এই যে দেখো ট্রলি ব্যাগটা খুব ইন্টারেস্টিং। ট্রলি ব্যাগ মনে করো এইটা হচ্ছে একটা ট্রলি ব্যাগের নিচে কিন্তু চাকা থাকে, দুই পাশে দুইটা চাকা আছে, লম্বা হাতলের সাহায্যে আমি টেনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন দেখো এই ট্রলি ব্যাগের বেলায়ও কিন্তু উপাংশ আছে, আমি এফ বলে টানতেছি তাহলে দুইটা উপাংশ তৈরি হবে, এইদিকে একটা উপাংশ উপরে একটা উপাংশ, তাই না? যদি এইটা থিটা হয় তাহলে এইদিকে কি এফ কস থিটা আর উপরের দিকে এফ সাইন থিটা, তাহলে এটা সামনের দিকে এগিয়ে যাবে কোন বলের সাহায্যে? এফ কস থিটার সাহায্যে। আর এই যে এটার ওজন কমে যাবে এফ সাইন থিটার জন্য, তাই না? তাহলে এফ কস থিটা যত বড় হবে ট্রলি ব্যাগ তত বেশি বলে সামনের দিকে এগিয়ে যাবে। এখন আমি যদি আরেকটু বেশি লম্বা হাতল নেই, তাহলে দেখো তো বেশি লম্বা হাতল নিলে মানুষের হাইট তো এই পর্যন্তই, মনে করো মানুষের এভারেজ হাইট এই পর্যন্ত, আর একটু লম্বা হাতল নিলে এবার কোণের মান কি ছোট হয়ে যাবে? কোণ যত ছোট হবে, কোণ ছোট যদি হয়, ছোট কোণের ক্ষেত্রে ছোট কোণ হলে এফ কস থিটার মান কি হবে বলো তো? এফ কস থিটা বড় হয়ে যাবে, অর্থাৎ বেশি বেগে সামনের দিকে, বেশি বলে সামনের দিকে এগিয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আমাদের আচ্ছা আর বাকি ছিল এখানে, আরেকটু বাকি ছিল, হ্যাঁ, নাল ভেক্টরের দিক ব্যাখ্যা করো। নাল ভেক্টর আমরা পড়ে আসছি, আই জে এর মধ্যবর্তী কোণ এত হওয়া সম্ভব নয়। লন রোলার, আচ্ছা এটা একটু সামনে পড়বো আর কি, আমরা সামনে ত্রিমাত্রিক ভেক্টর পড়ার সময় পড়বো। লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন? এটা পড়ছি একটু আগে। বায়ুপ্রবাহ না থাকলে একজন সাইকেল আরোহী বাতাসের ঝাপটা অনুভব করে কেন? এই যে দেখো এখানে আপেক্ষিক বেগ, মনে করো বাতাসের বেগ স্থির আর তুমি এইদিকে যাচ্ছ সাইকেল আরোহী 5 মিটার পার সেকেন্ড বেগে, বাতাস যদি স্থির থাকে তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তখন তোমার সাপেক্ষে বাতাসের বেগ বিপরীত দিকে, মানে তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেশি মনে হবে আপেক্ষিক বেগের কারণে। আচ্ছা যাই হোক, তো আমরা এরপরের টপিক হচ্ছে ভেক্টর বীজগণিত সূত্র। ভেক্টরের বীজগণিত সূত্র, ভেক্টর বীজগণিতের 3টা সূত্র আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র হচ্ছে এরকম যে এ প্লাস বি এটা ইকুয়াল হচ্ছে বি প্লাস এ। আমরা এ প্লাস বি যোগ করলে যা পাবো বি প্লাস এ সেম রেজাল্ট পাবো। এটার প্রমাণ আছে আমাদের এখানে, যেহেতু এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রমাণ পরীক্ষায় আসে না, শুধু এটা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো। বিনিময় সূত্র হচ্ছে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। সংযোজন সূত্র দেখো, সংযোজন সূত্র হচ্ছে যেরকম এ প্লাস বি, এটার সাথে আমরা যদি সি আলাদা একটা ভেক্টরকে যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি একই রেজাল্ট। অর্থাৎ বি আর সিকে এর সাথে যোগ করলে যে রেজাল্ট পাওয়া যাবে, এ আর বিকে যোগ করে সি এর সাথে যোগ করলে একই রেজাল্ট পাওয়া যাবে। খুব সিম্পল। তারপর হচ্ছে বন্টন সূত্র, এই 3টা সূত্র মনে রাখতে হবে। মনে করো এম একটা স্কেলার রাশি, এ প্লাস বি এর সাথে এম গুণাকারে আসে, তাহলে এমকে ভাগ করে দেওয়া যায়, বন্টন করে দেওয়া যায়, অর্থাৎ এম ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু
বি ভেক্টর। এটাই হচ্ছে বন্টন সূত্র। বোঝা গেছে এটুকু? ওকে। তারপর দেখো, এইটা খুব ইন্টারেস্টিং জিনিস, ত্রিমাত্রিক আয়তাকার ব্যবস্থায় ভেক্টর বিভাজন। ত্রিমাত্রিক আয়তাকার ব্যবস্থায় ভেক্টর বিভাজন, এটা খুব ইন্টারেস্টিং। আমাদের সামনের কয়েকটা ক্লাস জুড়েই শুধু এইটুকু নিয়ে পড়াশোনা থাকবে, ত্রিমাত্রিক ভেক্টর বিভাজন। তাহলে দেখো, ত্রিমাত্রিক শুরু করার আগে আমরা প্রথমে দ্বিমাত্রিকটা দেখব। দ্বিমাত্রিক আয়তাকার অবস্থায় ভেক্টর, দ্বিমাত্রিক আয়তাকার ব্যবস্থায় অবস্থান ভেক্টর। তাহলে দেখো, আমরা যদি এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা অক্ষ নেই, এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটার মধ্যে দুইটা বিন্দু থাকে, ভুজ আর কোটি। এটা তোমরা পড়ছো 9-10, তাই না? মনে করো এখানে একটা বিন্দু আছে, এটা এ এক্স এ ওয়াই। মনে করো বিন্দুটার নাম দিতে পারতাম 3,4, এটা না দিয়ে এটা নাম দিলাম এ এক্স এ ওয়াই। তাহলে এই বিন্দুর যে ভেক্টর, এটা যদি ভেক্টর মিন করে, তাহলে এই ভেক্টরকে বলবো আমরা এ ভেক্টর। তাহলে এ ভেক্টর এইখানে তুমি যদি পৌঁছাইতে চাও, তাহলে তোমাকে এই দিকে কতটুকু যাওয়া লাগবে? এ এক্স। আর এই দিকে কতটুকু যাওয়া লাগবে? এ ওয়াই, তাই না? এ এক্স এ ওয়াই, তাই তো? তাহলে দেখো, তাহলে এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরটা হবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছি, আমরা সেকেন্ড অথবা ফার্স্ট লেকচারে পড়ছিলাম যে এগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর। এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর থাকে এটাকে বলে আয়ত একক ভেক্টর। তো এই যে বিন্দু এ এক্স এ ওয়াই, এদের সাথে আয়ত একক ভেক্টর যদি আমরা একসাথে নিয়ে যোগ করে দেই, এইটা ভেক্টর রিপ্রেজেন্ট করে। তো এইটা হচ্ছে এ বিন্দুর ভেক্টর, এইটা হচ্ছে এ বিন্দুর ভেক্টর, এইটা হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর, তাই না? এখন দেখো, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টর, আমরা এইটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অবস্থান ভেক্টর। এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে যে এ ক্যাপ, না সরি এ ভেক্টর দিয়ে আমরা যেটা প্রকাশ করলাম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। আচ্ছা, এরপরে আমরা দেখব দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টর। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর বলতে আই ক্যাপ জে ক্যাপ কে বোঝায়, বোঝা গেছে? যদি আমরা আয়ত একক ভেক্টর না, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে এইটার একক ভেক্টর বের করি, তাহলে দেখো এ ভেক্টর পাইছে এটা। এখন দেখো এ ভেক্টরের মান, এ ভেক্টর এর মান তোমরা একটু এই ত্রিভুজের মধ্যে খেয়াল করো তো। এই যে এখানে সুন্দর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে এ ভেক্টরের মান, এই যে এ ভেক্টর কোনটা, এই বাহুটাই হচ্ছে এ ভেক্টর। আর এই দিকে কত? এ এক্স, আর এই দিকে কত? এ ওয়াই। তাহলে এই যে পিথাগোরাসের সূত্র অনুসারে এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, না? এটা হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করে পাচ্ছি আমরা, পিথাগোরাস। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বলো তো এই যে এ ভেক্টর যেটা, এইটা কত হবে? √এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এখানে আমরা আই ক্যাপ জে ক্যাপ নেই নাই, কারণ আই ক্যাপ জে ক্যাপ এরা হচ্ছে একক ভেক্টর। মান বের করার সময় আমি ভেক্টরটা নেই নাই। ক্লিয়ার? ওকে। এখন যদি তোমাকে বের করতে বলি যে এ ভেক্টরের একক ভেক্টর বের করো, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সকল ভেক্টর রাশির মান একক, তাদেরকে একক ভেক্টর বলে। কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে পাওয়া যায় একক ভেক্টর, এবং একক ভেক্টরকে আমরা স্মল লেটার দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এরকম বলতেই পারি যে এ ভেক্টর এর একক ভেক্টর, এ ভেক্টর এর একক ভেক্টর, এটাকে আমরা স্মল লেটার এ দিয়ে প্রকাশ করব এবং উপরে ক্যাপ চিহ্ন দিব। এটাই একক ভেক্টর। এটা হচ্ছে আমরা এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, এই যে মান দিয়ে ভাগ করলাম। তাহলে বলো এ ভেক্টরকে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এবং এটার মান দিয়ে ভাগ করব। এটার মান কি পাচ্ছি? √এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। বোঝা গেছে? এইভাবে আমরা মান একক ভেক্টর বের করব। এইবার আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর দেখব। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, যদি এক্স ওয়াই জেড তিনটা
অক্ষ থাকে, এক্স ওয়াই জেড, তিনটা অক্ষ, তখন এটাকে বলবো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই না? এক্স ওয়াই জেড তিনটা। তাহলে দেখো এইদিকে এক্স, এইদিকে এক্স অক্ষ, এদিকে একক ভেক্টর আই ক্যাপ, এটা ধরলাম ওয়াই অক্ষ, এদিকে একক ভেক্টর জে ক্যাপ, এটা জেড অক্ষ কে ক্যাপ। তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, এদিকে এক্স, ওইদিকে ওয়াই, ওইদিকে জেড, ইচ্ছা মতো ধরা যায়, যেহেতু তিনটা অক্ষই পরস্পরের সাথে কি 90 ডিগ্রি কোণে আছে। এই তিনটা অক্ষই কিন্তু পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। মনে করো তোমাকে যদি বলি যে এরকম তিনটা পেন নেই, এরকম তিনটা পেন নেই, তিনটা পেন তিন দিকে আছে পরস্পর 90 ডিগ্রি কোণে, তাই না? এই কাঠামোটা হচ্ছে যে এরকম তিনটা অক্ষ পরস্পর 90 ডিগ্রি কোণে, যে কোনো দিকে থাকলেই হবে। তো এইটা হচ্ছে মূল বিন্দু। এখন এইটা কিন্তু এক্স ওয়াই তল, এই যে এই তলটা কিন্তু এক্স ওয়াই তল, তাই না? এই যে এই তলটা হচ্ছে কি একটা এক্স ওয়াই তল। তো এই এক্স ওয়াই তল, তো এইখানে যে কোনো একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটার নাম দিলাম আমরা এ এক্স, এ ওয়াই, এ জেড, এরকম একটা বিন্দু, ঠিক আছে? তো এই বিন্দুর যদি আমরা অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে বলো তো এই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এই যে এ বিন্দুর, এই বিন্দুটা হচ্ছে একটা, এটার নাম হচ্ছে এ বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে এ এক্স, এ ওয়াই, এ জেড। যেহেতু এটা ত্রিমাত্রিক তাই স্থানাঙ্ক তিনটা হবে, যে এ এক্স, এ ওয়াই আর হচ্ছে এ জেড। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই যে এ ভেক্টর। এ ভেক্টর ইকুয়াল হবে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তো এই এ বিন্দুর যদি মান বলি এ মডুলাস, এ ভেক্টরের মান, খেয়াল করো এ ভেক্টরের মান এ মডুলাস। তাহলে আমরা দ্বিমাত্রিক একটা ভেক্টরের বেলায় দেখছিলাম √a এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এরকম আসছিল পিথাগোরাস অ্যাপ্লাই করে। এখানে পিথাগোরাস অ্যাপ্লাই হবে দুইবার। এই যে দেখো, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এই দিক বরাবর আমি এ এক্স পরিমাণ যাব, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই দিক বরাবর আমি এ ওয়াই পরিমাণ আসবো। তাহলে এইটা হবে কি আমাদের এক্স ওয়াই তলে একটা ভেক্টর, এইটার মান হবে √a এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এরকম। আচ্ছা, এইবার এইটা হচ্ছে একটা ভেক্টর বিবেচনা করব, আর উপরের দিকে যাব এ জেড পরিমাণ, উপরের দিকে যাব এ জেড পরিমাণ। তাহলে এইটা হবে ভূমি, এইটা হবে লম্ব, আর আমাদের মূল ভেক্টরটা হবে অতিভুজ। অর্থাৎ আমাদের মূল যে ভেক্টর, এইটা যদি মূল ভেক্টর হয়, এইটা হবে অতিভুজ। তখন এই অতিভুজের মান হচ্ছে এই যে আমাদের ভূমি স্কোয়ার, ভূমি কোনটা? ভূমি হচ্ছে যে এইটা এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে ভূমি। এই যে এইটুকু ভূমি, এটার উপর √ওভার থাকে, তাই না? এটার উপর √ওভার থাকে, এটুকু হচ্ছে ভূমি, এই ভূমি স্কোয়ার প্লাস এই যে এ জেড, এটা হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে √ স্কোয়ারে কেটে যাবে, তাহলে এটার ভিতরে থাকতেছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এখানে ত্রিমাত্রিক ভেক্টর বলতে হলুদ রঙের এইটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক ভেক্টর, এটা স্থানাঙ্ক হচ্ছে এ এক্স, এ ওয়াই, এ জেড। তো প্রথমে আমরা এক্স ওয়াই তলে দ্বিমাত্রিক ভেক্টরটা বের করছি, এই যে এই দিক বরাবর এ এক্স, এই দিক বরাবর এ ওয়াই, তাহলে √a এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এই দ্বিমাত্রিক তলে এটা হচ্ছে ভেক্টর। তাহলে এইবার পরবর্তী আমি যখন এ জেড নিব, তখন এ জেডটা হচ্ছে লম্ব, আর এই যে এইটুকু √a এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এই যে অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভেক্টর। তাহলে বলো তো এ ভেক্টরের মান, এ ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের যদি আমরা একক ভেক্টর বিবেচনা করি, এটাকে লিখবো স্মল এ ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব। অর্থাৎ আমাদের যে এ ভেক্টর যেটা পাইছি, এ ভেক্টর কত পাইছি? এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটাকে তার মান দিয়ে ভাগ করব। এক্স স্কোয়ার, এ ওয়াই স্কোয়ার, এ জেড স্কোয়ার, এইভাবে আমরা একক ভেক্টর বের করতে পারি। আচ্ছা, খেয়াল করো, এরপর টপিক হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন কী জিনিস? দিক কোসাইন হচ্ছে যে যদি কোনো একটা ভেক্টরকে, মনে করো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর আছে, এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টর থাকে, এই ভেক্টরটা প্রত্যেকটা অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, মানে
এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখন এইখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা ভেক্টর কল্পনা করলাম। এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা ধরলাম পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। এই পি ভেক্টরটা এক্স এর সাথে কোণ উৎপন্ন করে, এই পি ভেক্টরটা এক্স এর সাথে কোণ উৎপন্ন করে, এটা ধরলাম আলফা। এটা ওয়াই এর সাথে কোণ উৎপন্ন করে, এটা ধরলাম বিটা। জেড এর সাথে কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে গামা। এই যে এক্স ওয়াই জেড এদের সাথে যে কোণ উৎপন্ন করে, এই কোণের কোসাইনকে বলে দিক কোসাইন। অর্থাৎ এক্স এর সাথে কোণ হচ্ছে আলফা, ওয়াই এর সাথে বিটা, জেড এর সাথে গামা। এক্স ওয়াই জেড এদের সাথে যে কোণ উৎপন্ন করছে আলফা বিটা গামা, এদের কোসাইনকে অর্থাৎ কজ আলফা কজ গামা কজ বিটা এর কোসাইনকে বলে হচ্ছে দিক কোসাইন। তাহলে দিক কোসাইন কি? কোনো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষের সাথে কোনো ভেক্টর রাশি যে কোণ উৎপন্ন করে তাদের কোসাইনকে, তাদের কোণের কোসাইনকে আর কি, কোসাইনকে দিক কোসাইন বলে। অর্থাৎ কজ আলফা কজ বিটা কজ গামা এরা হচ্ছে কি বলতো দিক কোসাইন। কজ আলফা কজ বিটা আর কজ গামা হচ্ছে কি দিক কোসাইন। বোঝা গেছে এটুকু? এখন আমি যে কোনো একটা নিয়ে কাজ করি, মনে করো এইটা হচ্ছে পি, তাহলে পি এর এইখানে স্থানাঙ্ক নাম দিব আমরা পি এক্স পি ওয়াই পি জেড, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে শুধু এক্স এরটা আমি দেখাই, খেয়াল করো এক্স এরটা দেখাই যে এক্স অক্ষের সাথে পি ভেক্টর যদি আমি এটা ড্র করতে যাই, তাহলে এই বরাবর কাজ করতেছে কি পি এক্স, ওয়াইয়ের দিকে পি ওয়াই, জেডের দিকে কি পি জেড, তাই না? যদি ত্রিমাত্রিক কাঠামো দেখাই, মানে যে এইটার মধ্যে যদি আমি ড্র করে দেখাই, এটার মধ্যে যেমন ড্র করছি না, যদি এরকম ড্র করে দেখাই তখন এরকম হবে আর কি। তো শুধু এক্স এরটা দেখতেছি, তাহলে দেখো তো এই ত্রিভুজের মধ্যে কস আলফা সমান কি হবে? কজ আলফা ইকুয়াল হবে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে পি এক্স আর অতিভুজ হচ্ছে মূল যে ভেক্টর মানে পি ভেক্টর, এটাই তো আমাদের পি ভেক্টর, তাই না? এই পি ভেক্টরের মান আর কি। তো পি ভেক্টর মান কিন্তু এই যে এরকম পি এক্স ডিভাইডেড বাই পি ভেক্টর মান, কোনো একটা ভেক্টর মান একটু আগে বের করে শিখছি আমরা যে পি এক্স স্কোয়ার পি ওয়াই স্কোয়ার আর কি বলতো পি জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড এদের সাথে যে সহগ থাকে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগকে আমরা স্কোয়ার করে যোগ করে রুট ওভার করি, তাই না? তাহলে বলো তো আলফা সমান কি হবে? আলফা সমান কজ ইনভার্স এই যেটা পি এক্স বাই পি মডুলাস, যেটা পি মডুলাস বলতে যে এটাকেই তো, তাই না? ভেঙে এটাকে লেখা যায়, তো এটা না লিখে আমি শুধু পি মডুলাস লিখতেছি। তো এইভাবে যদি আমরা আলফা বের করি তাহলে বলো তো একইভাবে এরকম লেখা যায় না? একইভাবে যদি আমরা বিটা নেই, বিটা সমান কি লিখবো? কজ ইনভার্স বিটার সময় কি হবে বলো তো? ওয়াই অক্ষের দিকে কি হবে? পি ওয়াই। তখন আমরা কি লিখবো? পি ওয়াই বাই পি ভেক্টর এর মডুলাস। একইভাবে গামা যদি নেই, গামার বেলায় কি বলো তো? জেড অক্ষের দিকে গামা, তখন কজ ইনভার্স কি লিখবো? পি জেড বাই পি ভেক্টর, যেটা আর কি পি ভেক্টরের মান। তাহলে এইভাবে কিন্তু আমরা আলফা বিটা গামা এগুলো বের করতে পারি, দিক কোসাইন মনে রাখতে হবে এটা। আচ্ছা, উপাংশে বিভাজিত ভেক্টরের যোজন, যদি দুইটা ভেক্টর উপাংশে বিভাজিত থাকে তাদের যোগ কিভাবে করতে হয় এটা দেখব। যেমন ধরো একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এটা এরকম উপাংশে ভাগ করা আছে এক্স আই এ ওয়াই জে এ জেড কে। বি ভেক্টর আছে যে এরকম বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে। যদি উপাংশ এরকম ভাগ করা থাকে, এরকম হলে
যোজন, যোজন বলতে কি, এই দুটো যোগফলকে বোঝায়, এ প্লাস বি। মনে রাখবা এদের যোগ করার সময় আই ক্যাবের সহগের সাথে আই ক্যাবের সহগ যোগ হবে, অর্থাৎ এ এক্স প্লাস বি এক্স, তারপর আই ক্যাব লিখবো। এখানে জে ক্যাবের সহগের সাথে জে ক্যাবের সহগ যোগ, এ ওয়াই প্লাস কি বলতো বি ওয়াই, এখানে জে ক্যাব প্লাস এখানে কি হবে এ জেড প্লাস বি জেড, এখানে কে, এইভাবে যোগ করতে হয়। আর যদি বলি যে বিয়োজন, বিয়োজনের বেলায় কী করবো বলো তো, এ মাইনাস বি এর বেলায় এইখানে সেম কাজ, প্রথমে এ এক্স মাইনাস বি এক্স বাই আই ক্যাপ, মানে প্লাস মাইনাস যাই করবো আমরা ব্র্যাকেটের ভিতরে, আর ভেক্টরকে রিপ্রেজেন্ট করার সময় আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইগুলো লেখার পরে প্লাস লিখবো, অর্থাৎ এখানে এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড মাইনাস বি জেড, এখানে কে ক্যাপ। ওকে, এরপরে দেখো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুইটা বিন্দুর মাঝখানে দূরত্ব কিভাবে বের করতে হয়। দেখো তোমাকে যদি একেবারে সিম্পলি বলি যে এইখানে একটা সুতা টান টান করা আছে, এই সুতার মধ্যে একটা পিঁপড়া হেঁটে হেঁটে যাচ্ছে, 1 2 3 4 5 6 7, এইখানে বিন্দু দাগ কাটা আছে। তো এই পিঁপড়াটা 2 নাম্বার বিন্দু থেকে যদি 7 নাম্বার বিন্দু পর্যন্ত হেঁটে যায়, তাহলে তার সরণ কত? তুমি এক কথায় বলে দিবা 5 একক। এখন 2 নাম্বার বিন্দুতে তার অবস্থান ধরলাম এ, এখানে হচ্ছে বি, তাহলে এ বি পথে সরণ, এ বি পথে যদি সরণ বের করি আমরা, তাহলে তুমি নিশ্চয়ই বলবা 7 মাইনাস 2, কিন্তু এটাকে যদি ভেক্টরের ভাষায় বলি তাহলে আমরা বলতে হবে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর কত, বি ভেক্টর, আদি বিন্দুর অবস্থান ভেক্টর কত, এ ভেক্টর, অর্থাৎ আদি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, শেষ বিন্দুর অবস্থান হচ্ছে এটা, তাই না? তাহলে অর্থাৎ বি ভেক্টরকে আমরা বি ভেক্টর থেকে এ ভেক্টর মাইনাস করবো, তাহলে বি ভেক্টরটা আসলে কত 7 আই ক্যাপ, এ ভেক্টরটা আসলে কত 2 আই ক্যাপ। তার মানে ভেক্টরের মতো যদি আমরা সাজায় গুছায় লিখি, তার মানে বলতে হবে এ বিন্দু বরাবর তার সরণ ভেক্টর, এ বি পথে তার সরণ ভেক্টর কত 5 আই ক্যাপ। বুঝা গেছে? আচ্ছা, তো যদি আমরা দূরত্ব বের করি, তাহলে অতএব দূরত্ব কি বলতো, এ বি মডুলাস, তাই না? এ বি মডুলাস করলে কি করতে হবে, যে রুট ওভার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এদের সহগকে স্কোয়ার করে যোগ, এখানে শুধু আই ক্যাপ আছে, তাই কি হবে বলতো 5 আই স্কোয়ার, অর্থাৎ 5। এইটা তো গেল একমাত্রিকের বেলায়। যদি ত্রিমাত্রিকের বেলায় বের করি, মনে করো এখানে এরকম ত্রিমাত্রিক আছে, মনে করো এখানে এরকম ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো আছে, ত্রিমাত্রিক, এখানে একটা বিন্দু হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড, আর এখানে একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি এক্স বি ওয়াই বি জেড, এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে। তাহলে দেখো তো এই বিন্দু বরাবর এটার অবস্থান ভেক্টর কোনটা, এইটা, আর এই দিকে অবস্থান ভেক্টর এইটা, তাই না? অর্থাৎ এ ভেক্টরের যে অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে এইভাবে সাজায় লিখতে হবে, এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, এরকম না? আর বি বিন্দুর অবস্থান ভেক্টরকে এরকম সাজায় লিখতে হবে, বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি জেড কে, এরকম আমরা সাজায় লিখবো। এখন তোমাকে বললাম সরণ ভেক্টরটা বের করো বা দূরত্ব বের করো, তাহলে দূরত্ব নিশ্চয়ই বা সরণ নিশ্চয়ই যেরকম, তাহলে এ বি পথে আমরা যখন বের করব তখন এরকম বি থেকে একে মাইনাস করব। আর যদি দূরত্ব বের করতে হয় তাহলে যে মাইনাস করার পরে ভেক্টরটা পাবো, ওই ভেক্টরের মান বের করব। বোঝা গেছে এটুকু? ওকে, এবার আমরা একটা ম্যাথ সলভ করি, একটা ম্যাথ সলভ করলে আরও ভালো বোঝা যাবে। ফিগার বেশ ঝাপসা আর কি এখানে, তো দেখি এটা বের করি, খেয়াল করো। বলছে এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের ও এ ভেক্টর ওয়াই অক্ষের সাথে কত গুণ উৎপন্ন করে, তাহলে বলো তো ও এ ভেক্টরটা আসলে কত। এখানে দ্বিমাত্রিক দুইটা অবস্থান আছে, বুজকটি দেওয়া আছে 1 2, তাহলে ও এ ভেক্টরটা নিশ্চয়ই এরকম হবে 1 আই ক্যাপ প্লাস কত 2 জে ক্যাপ, তাই না? এটাকে যদি ফর্মালি বলো তাহলে এটা আসলে একটা এ ভেক্টর, এটা আসলে কত এ এক্স আই ক্যাপ, এ এক্স এর মান কত 1 প্লাস এ ওয়াই জে ক্যাপ, এ জেড এর মান আসলে কত 2, তাই না? তো বলতেছে ওয়াই অক্ষের সাথে কোণ কত। আমরা কিন্তু এর আগে দেখছি যে দিক কোসাইনের বেলায় ওয়াই অক্ষের সাথে কোণকে আমরা বিটা ধরে নিয়েছিলাম, বিটা ইকুয়াল কী ছিল কজ ইনভার্স, এখানে কি ছিল এ ওয়াই বাই এ ভেক্টর, তাই না? ওয়াই অক্ষের সাথে কোণ যেহেতু বিটা, তাই উপরে কি নিতে হয়
এ ওয়াইয়ের মান নিতে হয়, মানে ওয়াই বরাবর দূরত্ব নিতে হয়। তাহলে এখানে আমরা তাই করব, কজ ইনভার্স উপরে এ ওয়াইয়ের মান কত 2, এই যে এ ওয়াইয়ের মান হচ্ছে কত 2, আর এ ওয়াইয়ের মান হচ্ছে যে এই যে 2, আর এ ভেক্টর যেটা, এই এ ভেক্টরের মডুলাস কী হবে বলো তো? মডুলাস হবে √1², এই যে আয়ের সহগ 1² প্লাস কত 2², অর্থাৎ √5। তাহলে নিচে লিখবো √5, কজ ইনভার্স 2/√5। তাহলে এটার অ্যান্সার হবে 26.56 ডিগ্রি। বোঝা গেছে? খুবই সহজ অঙ্ক। ওকে, এখানে আরও 2-1টা প্র্যাকটিসের জন্য আমি দিয়ে রাখছি, এগুলো তোমরা সলভ করবা। আমাদের স্লাইডে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের স্লাইডে দেওয়া থাকবে, এগুলো একটু প্র্যাকটিস করবা, মানে প্রত্যেক টপিকের ম্যাথ আলাদা আলাদা করে দেওয়া থাকবে। আগামী ক্লাসে আমরা ভেক্টরের স্কেলার গুণন ও ভেক্টর গুণন করব, অর্থাৎ ডট গুণন, ক্রস গুণন করব। তো ঠিক আছে, এইটুকুই আজকে। আল্লাহ হাফেজ।